নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি নিয়ে এসেছি কলকাতা ইউনিভার্সিটি বাংলা সেমিস্টার 1 আইডিসি একটি নাটক নবান্ন। এই বিজন ভট্টাচার্যের এই নবান্ন নাটকটির পটভূমি, নামকরণ ও চরিত্রগুলো সম্পর্কে আজকের ভিডিও আমি তোমাদের কাছে আলোচনা করব। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের যে কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 1 বাংলা আইডিসিতে নবান্ন নাটকে অন্তর্ভুক্ত আছে, তোমাদের অনেকটাই কাজে লাগবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। এছাড়া তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টে কোনো প্রশ্ন উত্তর জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি চেষ্টা করব আমার সাধ্য মতো তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে চলো, আজকে আমার এই ভিডিওয়ে আমি নবান্ন নাটকে বিজন ভট্টাচার্যের পটভূমি ও নামকরণ সম্পর্কে আলোচনা করি। বিজন ভট্টাচার্যের বিখ্যাত নবান্ন 1944 খ্রিস্টাব্দে, নাটকটি 1350 বঙ্গাব্দে 1943 খ্রিস্টাব্দে ভয়াবহ 50-এর মন্বন্তর বা বাংলার দুর্ভিক্ষের বাস্তব পটভূমিতে রচিত হয়, যা ঐতিহ্যগত উৎসবের আড়ালে কৃষিজীবী মানুষের চরম সংকট ও পুনরুজ্জীবনের সংগ্রামকে ফুটিয়ে তুলে নামকরণের সার্থকতা প্রমাণ করে। নিচে নাটকটির পটভূমি এবং নামকরণের অন্তর্নিহিত তাৎপর্য বিস্তারিত আলোচনা করলাম। নবান্ন নাটকের পটভূমি। নাটকটি কাহিনী ঐতিহাসিক এবং সামাজিক বাস্তবতার এক নিদারুণ দলিল। এর প্রধান পটভূমিগুলি হল 50-এর মন্বন্তরে 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কৃত্রিম খাদ্য সংকট, উপনিবেশিক ব্রিটিশ সরকারের উদাসীনতা এবং মজুতদার কালোবাজারিদের নির্মম শোষণে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তাই এই নাটকের মূল উপজীব্য। আমিনপুর গ্রামে আমিনপুর গ্রামের বিপর্য। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে আমিনপুর নামক এক কাল্পনিক গ্রামকে কেন্দ্র করে, যা তৎকালীন সমগ্র বাংলার এক প্রতীকী রূপ। অনাহার ও মহামারীতে ধুঁকতে থাকা প্রধান সমাদদার ও তার কৃষক পরিবারের চরম অস্বস্তি সংকট এখানে চিত্রিত হয়েছে। রাজনৈতিক সামাজিক আন্দোলন। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের অগ্নিগর্ভ রাজনৈতিক পরিস্থিতি এবং সমকালীন কৃষক শ্রমিক আন্দোলনের চেতনা এই নাটকের নেপথ্য ভিত্তিক হিসাবে কাজ করেছে। শহর ও গ্রামের বৈপরীত্য। পেটের দায়ে বাস্তুচ্যুত গ্রামীণ কৃষকদের কলকাতায় আগমন এবং সেখানে শহুরে বাবুদের অমানবিক লবণখানার অবমাননা পরিস্থিতি নাটকের বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে। নামকরণের তাৎপর্য। নবান্ন শব্দের আক্ষরিক অর্থ নতুন অন্ন বা নতুন ধান কাটার পর কৃষকদের ঘরে ঘরে আয়োজিত ঐতিহ্যবাহী উৎসব। তবে নাট্যকার এই নামকরণের মধ্য দিয়ে প্রচলিত আনন্দ উৎসবের পরিবর্তে এক গভীর ব্যঙ্গাত্মক এবং আশাবাদী ব্যঞ্জনা তৈরি করেছে। শ্লেষ ও নির্মম বাস্তবতা। নাটকের প্রথম 3টি অঙ্ক জুড়ে কেবল ক্ষুধা, মৃত্যু আর হাহাকার। যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, মন্বন্তরের গ্রাসে তার ঘরে এক মুঠো অন্ন নেই। অন্নহীন বুভুক্ষ বাংলার এই মরণ কামড়ে দেখাতে নবান্ন নাটকটির নামকরণ করা হয়েছে। নাট্যকার সমাজের শাসক ও শোষক শ্রেণীর প্রতি তীব্র ব্যঙ্গ ছুঁড়ে দিয়েছেন। যৌথ শ্রম ও প্রতিরোধের প্রতীক। চতুর্থ অঙ্কে নাটকটি এক নতুন মোড় নেয়। কলকাতা শহরে লাঞ্ছনা হয়ে কৃষকরা আবার তাদের চেনা মাটিতে ফিরে আসে। তারা বুঝতে পারে এককভাবে নয়,
বরং যৌথভাবে লড়াই করতে হবে। চোরাকারবারি ও জোরদারদের রক্তচক্ষু উপেক্ষা করে তারা সম্মিলিতভাবে জমিতে লাঙল দেয় এবং ফসল ফলায়। এই যৌথ খামার বা যৌথ শ্রমিকই তাদের বেঁচে থাকার নতুন হাতিয়ার হয়ে ওঠে। নেক্সট পয়েন্ট দেখো, নাটকের নতুন জীবনের আবাহন তথা পুনরুজ্জীবন। নাটকের শেষে কৃষকরা নতুন ধান ঘরে তুলে প্রকৃত অর্থে নবান্ন উৎসব পালন করে। তবে এই নবান্ন কেবল অন্ন সংগ্রহের উৎসব নয়, এটি হলো শোষণের বিরুদ্ধে কৃষকদের বেঁচে থাকার লড়াইয়ে জয়ী হওয়ার উৎসব। মৃতপ্রায় মানুষের আবার নতুন করে জেগে ওঠা এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক নতুন আশাবাদের প্রতীক এই নবান্ন। এরপর দেখো সংক্ষেপে নামকরণের সার্থকতা। বিবেচ্য দিক নাটকের উপস্থাপনা। বিবেচ্য দিক হচ্ছে আবিধানিক অর্থ। এখানে নতুন ফসল তোলার ঐতিহ্যবাহী লোক উৎসব। এরপর দেখো নাটকীয় ব্যঙ্গ। অন্নদাতার ঘরেই অন্নের তীব্র হাহাকার ও দুর্ভিক্ষ। আশাবাদী রূপক। সমস্ত বিপর্যয় পেরিয়ে কৃষিজীবী মানুষের নতুন করে ঘুরে দাঁড়ানো। তাই বলা যায় নাটকটির নাম শুধু একটি উৎসবকে নির্দেশ করে না, বরং তা মন্বন্তরে বিভীষিকা কাটিয়ে বাংলার কৃষক সমাজে পুনর্জন্ম ও চেতনার শ্রেণী চেতনার প্রতীক হয়ে উঠেছে। এই গভীর জীবনমুখী ভাবনার কারণেই বিজন ভট্টাচার্যের এই নাটকটির নামকরণ সর্বাংশে সার্থক ও অর্থবহ হয়ে উঠেছে। এরপর আমি তোমাদের নবান্ন নাটকের চরিত্রগুলো সংক্ষেপে আলোচনা করব। নবান্ন নাটকের চরিত্র বিশ্লেষণ। বিজন ভট্টাচার্যের কালজয়ী নাটক নবান্ন 1944 সালে। এর মূল ভিত্তি হল 1943 সালে বাংলার 1350 বঙ্গাব্দে ভয়ঙ্কর 50-এর মন্বন্তর বাংলার কৃষক সমাজের বেঁচে থাকার লড়াই। নাটকটির কোনো কৃত্রিম বা কাল্পনিক নায়ক নায়িকা নেই, বরং শোষিত গ্রামীণ সমাজ এবং তৎকালীন নির্মম বাস্তবতা এখানে মূর্ত হয়ে উঠেছে। এরপর আমি নাটকটির প্রধান যে চরিত্রগুলো সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রধান চরিত্র হচ্ছে প্রধান সমাদ্দার। তিনি আমিনপুর গ্রামের এক বৃদ্ধ কৃষক এবং সমাদ্দার পরিবারের অভিভাবক। তিনি এই নাটকের কেন্দ্রীয় চরিত্র। মাটির টান। শত অভাবে মাঝেও তিনি নিজের জমি ভিটেমাটি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছেন। দুর্ভিক্ষের শিকার। মন্বন্তরের প্রকোপে অনাহারে ভুগে তিনি মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন। প্রতিরোধ ও বাঁচার আকৃতি। জীবনের চরম সংকটে ও তীব্র যন্ত্রণায় যখন তার মৃত্যু কামনা করার কথা, তখন তিনি মৃত্যুকে অস্বীকার করে বাঁচবার অদম্য ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি শোষিত ও বুভুক্ষু বাঙালি চাষি সমাজের প্রতিনিধি। পরের চরিত্র কুঞ্জ সমাদ্দার। প্রধান সমাদ্দারের জ্যেষ্ঠ ভ্রাতুষ্পুত্র এবং সমাদ্দার পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। সংসার চালক। প্রধানের পর কুঞ্জই সংসারে মূল ভার বহন করে। স্ত্রী রাধিকা ও সন্তান মাখনের অভাবে সংসারটি যে নানা প্রতিকূলতার মধ্যে টেনে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে। বাস্তবধর্মী চরিত্র। আর চরিত্রের একজন সাধারণ চাষির সরলতা, ঘরের ছোটখাটো অভাবের ঝগড়া এবং পারিবারিক প্রতি দায়িত্বশীলতার চমৎকারভাবে প্রকাশ পেয়েছে। সংগ্রামী মনোভাব। শেষ পর্যন্ত সমস্ত দুর্যোগ কাটিয়ে গ্রামে ফিরে সে যৌথভাবে নতুন করে চাষবাস ও লড়াই এর অঙ্গীকার করে। এরপর নিরঞ্জন চরিত্র। কুঞ্জ সমাদ্দারের ছোট ভাই। পলায়নপর মানসিকতা। সংসারের চরম অভাব ও দুঃখ সহ্য করতে না পেরে সে একসময় উপার্জনের খোঁজে গ্রাম থেকে পালিয়ে যায়। বিবেক ও প্রতিবাদ। সে সমাজ বা পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন
ছিল না। পরবর্তীতে জোরদার ও চোরাচালানকারী হারু দত্তের আসল রূপ এবং চালের কালোবাজারি সে ধরে ফেলেছিল। নারী চরিত্র সময়ের মধ্যে আছে রাধিকার চরিত্র, বিনোদিনী ও পঞ্চাননীর চরিত্র। নাটকে নারী চরিত্রগুলি গ্রামীণ নারীদের কষ্ট সহনশীলতার জীবন্ত রূপ। রাধিকা ছিল কুঞ্জের স্ত্রী। সংসারের চরম অনাহারে সে তার সন্তান মাখনের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারেনি, যার ফলে মাখন মারা যায়। তার মাতৃত্বের হাহাকার নাটকটির গভীর ট্র্যাজেডি তৈরি করে। বিনোদিনী নিরঞ্জনের স্ত্রী। অভাব ও দুর্ভিক্ষের থাবায় সে চরম লাঞ্ছনা ও অসম্মানের মুখোমুখি হলেও গ্রামীণ নারীদের সহ্য ক্ষমতার প্রতীক হয়ে উঠেছে। এর পরের চরিত্র পঞ্চাননী। প্রধান সমাদদারের পরিবারের আরেকজন আশ্রিতা ও দুর্গত নারী, যিনি গ্রামীণ সমাজে সহায়ক তথ্যকে ফুটিয়ে তুলেছেন। শোষক চরিত্রের মধ্যে হচ্ছে হারু দত্ত, গ্রামের চরম লোভী, জোরদার, সুদখোর এবং মহাজন। সুবিধাবাদী ও নিষ্ঠুর। মন্বন্তরের মতো চরম মানবিক বিপর্যয়ের সময়ও সে নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল। কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সে তাদের জমি ও ফসলের নামমাত্র মূল্য হাতিয়ে নেয়। কালোবাজারির প্রতীক। সে ছিল মজুতদার ও চোরাচালানকারীদের সহযোগী। নাটকের শেষে তার এই অন্যায়ের পতন ও আইনি শাস্তি গ্রামীণ শোষিত মানুষের অবদমিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। বিষয় সংক্ষেপে হচ্ছে, বিজন ভট্টাচার্য তার নবান্ন নাটকে কোনো একক ব্যক্তিকে নায়ক না করে গোটা কৃষক সমাজকে সমষ্টিগতভাবে নায়ক হিসাবে তুলে ধরেছেন। চরম দুর্ভিক্ষ লাঞ্ছনা সহ্য করেও শেষ পর্যন্ত আমিনপুরের কৃষকদের জোটবদ্ধ হয়ে নতুন ফসল কাটার গান ও লড়াইয়ের মাধ্যমে নাটকটি সার্থকতা প্রকাশ পেয়েছে। তাহলে বন্ধুরা, আমি আশা করছি আজকে তোমাদের কাছে যে নবান্ন নাটক সম্পর্কে আলোচনা করলাম তোমাদের অনেকটাই কাজে লাগবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।